আসসালামু আলাইকুম স্টুডেন্টরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের ক্লাস 7 এর বিজ্ঞান বইয়ের থার্ড অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের প্রাণী উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে আলোচনা করব। তো অনেকদিন পরে তোমাদের সাথে আজকে আবার আবার কথা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা যেটা দেখবো কিংবা যেটা শুনবো সেটা হচ্ছে গিয়ে দেখো ক্লাস 7 এর বিজ্ঞান বইয়ের সেকেন্ড অধ্যায় উদ্ভিদ এবং প্রাণীর কোষীয় সংগঠন। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 5 থেকে 10। গত ক্লাসে 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করছি, সেটা আবার দেখবে, যদি কোনো সমস্যা হয় আবার দেখবে। এখন দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের গঠন, কাজ ব্যাখ্যা করতে শিখবো, বিভিন্ন প্রকার টিস্যুর কাজ ব্যাখ্যা করতে পারবো, উদ্ভিদ এবং প্রাণী টিস্যুর পার্থক্য করতে পারবো। আচ্ছা, এখন প্রথমে আমরা দেখি নিউক্লিয়াসটা কি। প্রোটোপ্লাজমের পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে। তাহলে নিউক্লিয়াস কাকে বলে? প্রোটোপ্লাজমের পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে। একটা নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে দেখো? প্রতিটা নিউক্লিয়াসের 4টা অংশের সমন্বয়ে গঠিত। 1 নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, 2 হচ্ছে নিউক্লিওলাস, 3 নম্বর হচ্ছে নিউক্লিয় জালিকা এবং 4 নম্বর হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিয়াস সম্বন্ধে আরেকটু দেখো। নিউক্লিয়াসটা কি? প্রোটোপ্লাজমের পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে। প্রতিটি নিউক্লিয়াস 4টি অংশের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয়াস জালিকা এবং নিউক্লিওপ্লাজম। আচ্ছা, তারপরে দেখি একটা নিউক্লিয়াসের ভৌত গঠন নিয়ে একটু আলোচনা করি। নিউক্লিয়াসের ভৌত গঠন পরীক্ষা করার সময় প্রকৃত কোষ বিভাজনের পূর্বে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি ইন্টারফেস দশা। তো ইন্টারফেসটা কি, এটা আমরা সামনের আরো ক্লাস থাকবে, তোমরা 7, 8 এ 9 এ গেলে তখন দেখবে ইন্টারফেস কি। তো যাই হোক, এখন ইন্টারফেস সম্বন্ধে একটু এখানে যেটা লেখা আছে, নিউক্লিয়াসের ভৌত গঠন পরীক্ষার প্রকৃত সময় কোষ বিভাজনের পূর্ব মুহূর্তকে বলা হচ্ছে ইন্টারফেসের দশা। আচ্ছা, নিউক্লিয়াসের 4টি অংশ নিচে আলোচনা করা হলো। একটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা। আমরা একটু আগে নিউক্লিয়াসের যে অংশগুলো জানলাম সেই অংশগুলো এক একটা অংশ নিয়ে আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমে যেটা নিউক্লিয়ার পর্দা সজীব এবং দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে, তাকে নিউক্লিয়ার পর্দা বলে। নিউক্লিয়ার পর্দায় অসংখ্য ছিদ্র থাকে, এসব ছিদ্রের নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তু যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করে। তাহলে নিউক্লিয়ার পর্দার কাজ কি? নিউক্লিয়ার পর্দার কাজ হচ্ছে কি সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তু যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করে। তাহলে আমরা নিউক্লিয়ার পর্দা সম্বন্ধে জানলাম। আচ্ছা, তারপরে দেখি নিউক্লিওপ্লাজমটা কি? নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম হচ্ছে কি নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। এটি নিউক্লিওলাস এবং ক্রোমোজোমের মাতৃকা ধারক হিসেবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এটা কার কাজ? সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিওপ্লাজমের কিভাবে গঠিত দেখো। নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার এবং জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম হচ্ছে গিয়ে নিউক্লিওপ্লাজম। আর এটি হচ্ছে গিয়ে, এটার কাজ কি? নিউক্লিওলাস এবং ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক ক্রিয়া কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে নিউক্লিওপ্লাজমের কাজ। তারপর হচ্ছে নিউক্লিওলাসটা কি দেখো। নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল এবং অপেক্ষাকৃত ঘন বস্তুটি হচ্ছে নিউক্লিওলাস নামে পরিচিত। প্রতিটি নিউক্লিয়াসে একটি করে নিউক্লিওলাস থাকে। তাহলে আমরা 3টা আলোচনা করব, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওলাস। তারপরে যেটা সেটা হচ্ছে গিয়ে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। আচ্ছা, নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তুটা কি দেখো। নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো গঠনে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত। কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি কতগুলো টুকরায় পৃথক হয়ে যায়। প্রতিটি টুকরাকে ক্রোমোজোম বলা হয়। যখন আমরা কোষ বিভাজন পড়ব উপর ক্লাসে গেলে তখন আমরা এটা সম্বন্ধে পুরোপুরি জানতে পারবো। ক্রোমোজোম কি, সেন্ট্রোমিয়ার কি। এখানে ছবির মধ্যে খেয়াল করো, ক্রোমোজোম একটা ছবি দেখা যাচ্ছে, তারপর ক্রোমোজোমের মধ্যে বাহু আছে, তারপর স্যাটেলাইট, গৌণকুঞ্চন, ক্রোমোনেমাটা, সেন্ট্রোমিয়ার, ধাত্র, এগুলো জাস্ট আমরা উপরের ক্লাসে গেলে তোমাদেরকে আরো বলতে পারবো। এখন আমরা শুধু অতটুকুই জানি যে নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন তন্তুটা কি। নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো গঠনটি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত। কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি কতগুলো টুকরায় পৃথক হয়ে যায় এবং প্রতিটি টুকরাকে ক্রোমোজোম বলা হয়। আচ্ছা, তারপরে দেখি
নিউক্লিয়াস সম্বন্ধে আমাদের আলোচনা মোটামুটি শেষ। এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে আরেকটা জিনিস আছে, নতুন জিনিস, সেটা হচ্ছে টিস্যু। উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু। আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে কি উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যুর মধ্যে যা আছে প্রাণীর মধ্যে ওরকম টিস্যু আছে, তবে উদ্ভিদ টিস্যুটা আলাদা এবং প্রাণী টিস্যুটা আলাদা। টিস্যুর বাংলাটা হচ্ছে গিয়ে কলা। তো এখন দেখি আমরা উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজ সম্বন্ধে দেখি। আগে প্রথমে জীবদেহ এককোষী বা বহুকোষী হতে পারে। যেসব জীবের দেহ একটি কোষ দিয়ে গঠিত তারা হচ্ছে এককোষী। একটি মাত্র কোষ দিয়ে এদের পুষ্টি, রেচন, শ্বসন, জনন ইত্যাদি যাবতীয় জৈবিক কাজগুলি সম্পন্ন হয়। বহুকোষ নিয়ে গঠিত জীবদেহকে বহুকোষী জীব বলে। বহুকোষী জীবদেহ গঠনকারী টিস্যুগুলোর মধ্যে একদিকে যেমন শ্রেণীবিন্যাস ঘটে তেমনি অপরদিকে শ্রমবিভাজনও হয়ে থাকে। কারণ যদি সকল কোষ একই সাথে এবং একই রকম জৈবনিক কার্য সম্পন্ন করত তাহলে জীবদেহের গঠন বৈচিত্র্য এবং শারীরবৃত্তীয় কাজগুলো নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিত। এতে সুষ্ঠু জৈবিক ধারা বজায় থাকতো না। সুষ্ঠু জৈবিক ক্রিয়া এবং সুষ্ঠু জীবনধারার রক্ষায় বিভিন্ন প্রকার কোষ সমবেতভাবে বা একত্রে কাজ করার জন্য জীবদেহের গুচ্ছাকারে থাকে। উৎপত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তনে এবং আকৃতিতে অভিন্ন বা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলগতভাবে অবস্থান করে একই ধরনের কাজ করে সেই দলবদ্ধ কোষগুলোকে একত্রে টিস্যু বলা হয়। তাহলে টিস্যু কাকে বলা হয়? একই আকৃতি, অনেকগুলো কোষ একই রকম আয়তন থাকবে, আকৃতিতে একই রকম থাকবে, ভিন্ন অভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলগতভাবে একই রকম কাজ করে একই জায়গায় উৎপন্ন হয় তাদেরকে একত্রে বলা হচ্ছে গিয়ে কি টিস্যু। আচ্ছা, তারপরে দেখো তাহলে এখানে খেয়াল করো উদ্ভিদ টিস্যু, এখানে টিস্যুটা কাকে বলা হচ্ছে? কোষের সমন্বয়ে আসলে কলা বা টিস্যু। আচ্ছা, এরপর দেখো উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যুটা কি? উদ্ভিদ এবং প্রাণী দেহে বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত। এক এক ধরনের টিস্যু এক এক ধরনের কাজ সম্পন্ন করে। বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু সাধারণত দুই রকম, যথা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। আচ্ছা, এখানে উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখো একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুটা কি? উদ্ভিদ দেহে যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলে। ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে। বর্ধনশীল বলতে উদ্ভিদ যে অঙ্গগুলো বৃদ্ধিপাত হচ্ছে সেখানে এই ভাজক টিস্যুর অবস্থান লক্ষ্য করা যায়। বিশেষত কাণ্ড এবং মূলের অগ্রভাগে এই ভাজক টিস্যু অবস্থান করে। তাহলে আবার একটু দেখি, উদ্ভিদ টিস্যুকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বিভাজন ক্ষমতা অনুসারে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুটা উদ্ভিদ দেহে যেসব টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলে। ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অবস্থান করে, বিশেষত কাণ্ড এবং মূলের অগ্রভাগে অবস্থান করে। আচ্ছা, ভাজক টিস্যুর কাজ কি? ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ এবং টিস্যু সৃষ্টি করে। এটি উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি ঘটায়। ভাজক টিস্যুর উৎপত্তি ঘটায়। তাহলে এখানে খেয়াল করে ছবির মধ্যে আমরা একটা আণবিক ছবি যেটা দেখতেছি ভাজক টিস্যু, এটার মধ্যে নিউক্লিয়াস দেখা যাচ্ছে, সাইটোপ্লাজম দেখা যাচ্ছে, আর একটা উদ্ভিদের মধ্যে বর্ধিষ্ণু অঞ্চল হচ্ছে গিয়ে মূল এবং কাণ্ড, এই দুই সাইডেও কিন্তু আবার ভাজক টিস্যু অবস্থান করে। আচ্ছা, তারপর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুটা কি? দেখো, ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। উদ্ভিদের প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায়। স্থায়ী টিস্যুর কাজ কি? খাদ্য প্রস্তুত এবং পরিবহন করা, দেহ গঠন এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। তাহলে আরেকটু দেখি স্থায়ী টিস্যুটা কি। প্রথমে হচ্ছে ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন, তার মানে এটা কোষ বিভাজনে অংশগ্রহণ করবে না, ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। উদ্ভিদের প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায়। স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে গিয়ে খাদ্য প্রস্তুত এবং পরিবহন করা আর দেহ গঠন এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। এখানে ছবির মধ্যে খেয়াল করো, আমরা যখন ক্লাস 9-এ বায়োলজি পড়তে যাব তখন দেখবো এই টিস্যুর মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক ডিটেলস জানতে পারবো। তো এখানে যাই হোক আমরা একটু করে দেখি, ছবির মধ্যে একটা স্থায়ী টিস্যুর ছবি দেখা যাচ্ছে। এখানে পাতলা কোষ প্রাচীর আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস, আন্তঃকোষীয় ফাঁক, তারপর পুরো কোষ প্রাচীর, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এটা। তাহলে স্থায়ী টিস্যু গেল। এখন দেখি আমরা স্থায়ী টিস্যুর পরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রাণী টিস্যু। তাহলে উদ্ভিদ টিস্যু সম্বন্ধে আমাদের মোটামুটি জানা হলো, এখন দেখি আমরা প্রাণী টিস্যু নিয়ে একটু কথা বলি। আচ্ছা, প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজ। প্রাণী টিস্যুর মধ্যে দেখো আমরা কিভাবে হাঁটাচলা করি, কিভাবে খাবার খাই, কিভাবে শ্বাস প্রশ্বাস নেই, লক্ষ্য করো। এই কাজগুলো যেমন আলাদা তেমন ভিন্ন প্রকৃতির। আমরা পা দিয়ে হাঁটি, হাত দিয়ে লিখি, মুখ দিয়ে খাবার খাই, দাঁত দিয়ে খাবার চিবাই। এই কাজগুলো আমরা করি আলাদা আলাদা অঙ্গ। এই কাজগুলো করার জন্য আমাদের আলাদা আলাদা অঙ্গ আছে। এই অঙ্গগুলোর কোষের গঠন এবং কাজ সম্পূর্ণ আলাদা। আমাদের দেহের হাড়, মাংস, মস্তিষ্ক ইত্যাদি অনেকগুলো কোষ দিয়ে তৈরি, যাদের গঠন এবং
কাজ ভিন্ন প্রকৃতি। বহুকোষী প্রাণীতে এভাবে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে টিস্যু বা কলা বলা হয়। এসব কোষের উদ্দেশ্য এক হলো এদের আয়তন, আকার এবং গঠন ভিন্ন হতে পারে। এটা নির্ভর করে টিস্যু এবং কোষের কাজের ধরনের উপর। প্রাণীদেহে বিভিন্ন প্রকার টিস্যু দিয়ে গঠিত। প্রাণীদেহের টিস্যু সাধারণত 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। তাহলে আমরা উদ্ভিদে পড়ে আসছিলাম দুইটা টিস্যু, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। আর প্রাণীদেহের টিস্যুর মধ্যে দেখো 4 ধরনের পেলাম, সেটা হচ্ছে আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্থায়ী টিস্যু, স্নায়ু টিস্যু। তাহলে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু সেটা হচ্ছে গিয়ে দেখো যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখগহ্বর ভিতরের আবরণ ইত্যাদি আবরণী টিস্যু দিয়ে গঠিত। দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দিয়ে তৈরি। আচ্ছা, আবরণী টিস্যুগুলি দেখো কি বৈশিষ্ট্য কি? আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। তারপর কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপরে সাজানো থাকে। এ ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না। হ্যাঁ, এই ধরনের টিস্যু কাজ হচ্ছে গিয়ে দেহের ভিতরে এবং বাইরের অঙ্গগুলোকে আঘাত করা থেকে রক্ষা করে, পাকস্থলীর এবং অন্ত্রের আবরণী কলা পাচক রস ক্ষরণে সাহায্য করে। এগুলো আসলে আমরা পুরো ডিটেলস জানতে পারবো ক্লাস 9-10 যখন সায়েন্সে যাব। বায়োলজি বইতে পুরো ডিটেলস আলোচনা আছে। তারপর আমাদের বইতে যতটুকু আলোচনা আছে আমরা শুধু অতটুকুই দেখি এবং অতটুকুই জানি। হ্যাঁ, এখন দেখো সাধারণ আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যুর মধ্যে ছবিটা খেয়াল করো। ভিত্তিপর্দার উপর কোষসমূহ এক স্তরে সজ্জিত। সাধারণ আবরণী টিস্যু ভিত্তিপর্দার উপর কোষসমূহ বিভিন্ন উচ্চতা এক স্তরে সজ্জিত আছে, ছবির মধ্যে খেয়াল করো। তারপর হচ্ছে কি স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, ভিত্তিপর্দার উপরে কোষসমূহ একাধিক স্তরে সজ্জিত আছে। তাহলে আবরণী টিস্যুর মধ্যে আমরা দেখি কি বৈশিষ্ট্যগুলো কি? আবরণী টিস্যুগুলি এক বা একাধিক স্তরে সাজানো থাকে। কোষগুলো একটি পাতলা ভিত্তিপর্দার উপর সাজানো থাকে। এ ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না। আর এর কাজ হচ্ছে কি এই টিস্যু দেহের ভিতরের এবং বাইরের অঙ্গগুলোকে আঘাত করা থেকে রক্ষা করে, পাকস্থলী এবং অন্ত্রের আবরণী কলা পাচক রস ক্ষরণ করতে সাহায্য করে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু। পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু কি দেখো দেহের কোনো পেশি আমরা ইচ্ছামতো চালনা করতে পারি, যেমন হাত বা পায়ের পেশি। এই পেশিগুলো আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পারি। আবার দেহে কোনো কোনো পেশি আছে যেগুলোকে আমরা ইচ্ছামতো চালাতে পারি না। এ ধরনের পেশি তাদের নিজের ইচ্ছামতো চলে, যেমন পাকস্থলীর পেশি। তাহলে এই আলোচনা থেকে আমরা জানলাম যে পেশি টিস্যুটা আবার 2 প্রকার, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি আর একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। আচ্ছা, অনৈচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশিটা যেটা আমরা সবসময় একই রকম ভাবে নিজের ইচ্ছা মতো চলাফেরা করাইতে পারি সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আর যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। আচ্ছা, এখন ছবির মধ্যে খেয়াল করে এখানে দুটো ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির ছবি দেওয়া আছে। তারপর আমরা যেটা যাই ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশিটা কি দেখো, আমরা যখন কোনোই বাঁকা করি তখন ঊর্ধ্ববাহুর সামনের দিকে পেশি সংকুচিত হয়ে নিম্ন বাহুকে টেনে বাঁকা করে। যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত এবং প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলে। মানব দেহে ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি। এই পেশির হাড়ের সাথে লেগে থাকে এবং আমরা সহজে এদেরকে নাড়াচাড়া করতে পারি। তাহলে ঐচ্ছিক পেশিটা আবার কি দেখো, আমাদের কোনোই বাঁকা করে যখন ঊর্ধ্ববাহুর সামনের দিকে পেশি সংকুচিত হয়ে নিম্ন বাহুকে টেনে বাঁকা করে, যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলে। যেমন মানব দেহে ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি আর এগুলো হাড়ের সাথে লেগে থাকে এবং আমরা এটা নিজেদের ইচ্ছামতো নাড়াচাড়া করতে পারি। তারপর হচ্ছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশিটা কি দেখো, আমাদের খাদ্য নালীতে খাদ্য পরিবহনের দায়িত্ব পালন করছে অন্ত্রের পেশি। এ ধরনের পেশির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ যেসব পেশি আমাদের ইচ্ছামতো সংকুচিত হয় না তাদেরকে অনৈচ্ছিক পেশি বলে। হৃদপেশি নামে আরেক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি আছে। এই পেশি নিজের ছন্দ পর্যায়ক্রমে সংকুচিত এবং স্বাভাবিক হয়ে দেহের রক্ত সঞ্চালন করছে। শুধু হৃৎপিণ্ডই এই পেশি দ্বারা গঠিত, সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। তাহলে আমাদের হৃৎপিণ্ডের যে পেশিটা সেটা হচ্ছে গিয়ে কি অনৈচ্ছিক পেশি এবং এটা নিজের ইয়ার মতো চলতেছে, নিজের ছন্দের মতো চলতেছে। এটার মধ্যে কারোর কোনো নিয়ন্ত্রণ নাই। তাছাড়া আমাদের পাকস্থলীতে কতগুলো অন্ত্রের মধ্যে কতগুলো পেশি আছে এগুলো আমাদের নিয়ন্ত্রণে নাই। তাহলে এই পেশিগুলো হচ্ছে কি অনৈচ্ছিক পেশি। এই অনৈচ্ছিক পেশির কাজ কি? তাহলে আমরা দেখি পেশি পেলাম 2 ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি আর একটা অনৈচ্ছিক পেশি। আর এখন পেশির কাজগুলো কি? দেহের আকৃতি দান করে, অস্থি সঞ্চালনে সহায়তা করে, নড়াচড়া ও চলাচলে সাহায্য করে, দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে, হৃৎপেশি দেহের রক্ত সঞ্চালনে সহায়তা করে। তাহলে পেশির কাজগুলো আরেকবার দেখি।
দেহের আকৃতি দান করে এবং অস্থি সঞ্চালনে সহায়তা করে, নাড়াচাড়া ও চলাচলে সাহায্য করে, দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে, হৃদপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। ঠিক আছে, তাইলে আজকে